তারেক মাসুদ ও মিশুক মুনিরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত, এখনো শেষ হয়নি ঢাকা আরিচা মহাসড়কে দুর্ঘটনা রোধে 11টি ঝুঁকিপূর্ণ বাঁক প্রশস্ত করার কাজ। রাজধানী জুড়ে অসহনীয় যানজট, লঞ্চ ও বাস টার্মিনালে ঈদে ঘরে ফেরা মানুষের ভিড়, নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল। স্বাগত জানাচ্ছি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। ঢাকা আরিচা মহাসড়কে দুর্ঘটনা রোধে 11টি ঝুঁকিপূর্ণ বাঁক প্রশস্ত করার কাজ চলছে ঢিমেতালে। গত বছরের এই দিনে এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারান দেশের দুই সৃষ্টিশীল ব্যক্তিত্ব তারেক মাসুদ ও মিশুক মুনির। গণদাবির মুখে সড়ক সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হলেও তা শেষ হয়নি নির্ধারিত সময়ে। ঢাকা আরিচা মহাসড়কের বেশ কটি জায়গায় এমন সতর্কবাণী সবার দৃষ্টি কাড়লেও কে শোনে কার কথা, গাড়ি চলছে ইচ্ছে মতো। ওভারটেকিং এর এই অসুস্থ প্রবণতা পেয়ে বসেছে চালকদের। ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতেও এ বেপরোয়া চলাচলে হরহামেশাই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। গত বছর এমনই এক দুর্ঘটনায় নিভে যায় স্বপ্নচারী মানুষ তারেক মাসুদ ও মিশুক মনিরের জীবন প্রদীপ। এরপরই ঢাকা আরিচা মহাসড়ক নিরাপদ করতে 11টি বাঁক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে তা প্রশস্ত করার কাজ শুরু করে সরকার। বাঘগুলি সোজা হলে আমরা রাস্তা দূর থেকে গাড়িগুলি দেখতে পারবো এবং টার্নিং নিতে আমাদের কোনো সমস্যা হবে না। বাঘের ভিতরে মনে করেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। তারপর আমাদের ড্রাইভার এত সব এক না, ভালো মতো সবাই আছে, বাজার ঠান্ডা করে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হবে না। বেশ কিছুদিন আগে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এ সড়ক পরিদর্শনে এসে জুলাইয়ের মধ্যে বাঁক সংস্কারের কাজ শেষ করার কথা বললেও তা শেষ হয়নি আজও। ইতিমধ্যে 4টা বাঁকের ডিভাইডারের কাজ শেষ হয়ে গেছে, আর যেগুলা ডিভাইডারের কাজ মানে শুরু হয়ে হাফ ডান থাকবে এরকম মনে করছিলাম আমরা ঈদের আগে, সেসব ডিভাইডারের কাজ আমরা শুরু করিনি। এটা ঈদের পরে ডিভাইডারের কাজ শুরু হবে। তবে দুর্ঘটনা এড়াতে চালকদের আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন অনেকেই। ঢাকা আরিচা মহাসড়কের এই অভিশপ্ত বাঁকেই ঘাতক যন্ত্রদানবের জাতাকলে নিভে গেছে দেশের দুই সৃষ্টিশীল মানুষ তারেক মিশুকের প্রাণ। দেশ স্তব্ধ করে দেওয়া সেই দুর্ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ফোরামে দাবি তোলা হয়েছিল এখানে একটি স্মৃতিফলক নির্মাণের, কিন্তু সরকারের তরফ থেকে সাড়া মেলেনি। তাই শেষ পর্যন্ত স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নিয়েছে তারেক মিশুক স্মৃতি পর্ষদ। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জোকা, মানিকগঞ্জ। এদিকে তারেক মাসুদ ও মিশুক মুনিরের প্রথম মৃত্যুবার্ষিকীতে দুর্ঘটনাস্থল মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় স্মৃতিফলক উন্মোচন করেছে তারেক মিশুক স্মৃতি পর্ষদ। এছাড়া জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় স্মরণ সভার। সেদিনও ছিল এমনই বৃষ্টি ঝরা দিন। শুটিং স্পট দেখতে ফরিদপুর যাচ্ছিলেন টিম কাগজের ফুল। কালীগঙ্গা নদীর পলিধোয়া ঘিওর থানার ফসলি জমির ভেতর দিয়ে পথ। এখানেই ঘটেছিল সেই মর্মান্তিক দুর্ঘটনা। 1 বছর পর দুর্ঘটনার স্থানে আবার এলেন ক্যাথরিন মাসুদ। বিভৎস সেই স্মৃতি চেপে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মরণ সভায় কথা বললেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু আর তারেক মিশুক স্মৃতি পর্ষদের আহ্বায়ক চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামকে সাথে নিয়ে উন্মোচন করলেন স্মৃতিফলকের পর্দা। স্মরণ সভায় কথা বললেন সড়ক আইনের দুর্বলতা নিয়েই। আইন হচ্ছে গত 30 বছরের আইন, এটা 1983 সাল থেকে এটা আছে। এটা হচ্ছে মোটর ভেহিকল 1983। এটার আন্ডারে শুধু ড্রাইভার। যে স্থানে সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে দুই প্রতিভাবান চলচ্চিত্র কর্মী সহ 5 জনের জীবন, বিপজ্জনক সেই জোকা মোড়েই বাড়ি সুধাংশু সরকারের। প্রত্যক্ষদর্শী এ মানুষটি এখনো শিউরে ওঠেন দুর্ঘটনার সেই স্মৃতি মনে হলে। মুষলধারে বৃষ্টি হচ্ছিল আর কি, বারান্দায় দাঁড়ানো ছিলাম বাড়ির ভিতরে আর কি। তা তখন দেখলাম প্রথমে একটা সাউন্ড আসলো। সাউন্ড আসার পরে দেখলাম একটা বড় বাস রান করে পশ্চিম দিকে চলে গেল। এগিয়ে গিয়ে দেখি
যে সামনে দুজন পিছনে তিনজন মৃত অবস্থায় পড়ে আছে। ওই দৃশ্যটা আনবেয়ারেবল। মাস তিনেক আগে জোকা মোড়ে তৈরি হয়েছে নতুন রোড ডিভাইডার। অপ্রশস্ত রাস্তা দ্রুতগামী যানবাহনের জন্য এখনও একই রকম বিপজ্জনক। এই রাস্তা ধরেই তারেক মিশুক স্মৃতি পর্ষদের পরবর্তী যাত্রা ফরিদপুরের ভাঙায় তারেক মাসুদের সমাধিতে। ওখানেই শেষ হবে দুদিন ব্যাপী প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ আয়োজন। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জোকা, ঘিওর, মানিকগঞ্জ। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাবেক সভাপতি এন রাশিদ চৌধুরী। কথা বলছি তার সাথে। রাশিদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। শুরুতেই যেটা জানতে ইচ্ছে করছে, আপনার সাথে পরিচয়টা কিভাবে হয়েছিল তারেক মাসুদ এবং মিশুক মনিরের? আমরা তখন খুব ছোট, আমরা কেবল তখন এসএসসি পরীক্ষা দিয়ে বেকার আর কি, মানে তখন কোনো কাজ নাই, কলেজে ভর্তির অপেক্ষা। তো এমন সময় আসলে আমরা উদ্যোগ নিয়ে একটি ফিল্ম সোসাইটি করার। তখন আমরা সত্যজিৎ রায় চলচ্চিত্র সংসদ নামে একটা ফিল্ম সোসাইটি করি এবং সেটির উদ্বোধনী অনুষ্ঠানে আসলে আমরা বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের পক্ষ থেকে এবং সম্প্রতি যারা চলচ্চিত্র নির্মাণ করতেন তখন সেরকম লোকজন যেমন মোর্শেদ ইসলাম, তারেক মাসুদ, এদেরকে মানে আমন্ত্রণ জানাই আগে থেকে অনেক ছাত্র জীবনের শুরু থেকে শর্ট ফিল্ম ফোরামের সাথে যুক্ত ছিলেন। তো তখন তারেক ভাইয়ের সাথে প্রথম দেখা আসলে। এরপরে তো আমি এক বছর পরেই বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাথে যুক্ত হই এবং আপনি জানেন যে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ছিলেন আসলে তারেক মাসুদ। তো এরপর থেকে দীর্ঘ ৮-১০ বছর যতদিন না উনি মানে সার্বক্ষণিক ব্যস্ত হয়ে ওঠেন চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে, ততদিন পর্যন্ত আসলে আমরা খুবই ক্লোজ কন্ট্যাক্টে এবং তার সাথে রেগুলার আমাদের ইন্টারঅ্যাকশন হতো এবং সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ করতাম। আর মিশুক মনিরের সাথে কিভাবে দেখা হয়েছিল? মিশুক ভাইয়ের সাথেও আসলে একই সাথেই, কারণ তারেক ভাই আর মিশুক ভাই একসাথেই সুলতান এসএম সুলতানের উপর চলচ্চিত্রটি আদম সুরত ওটি নির্মাণ কাজ করেন দীর্ঘ ৮ বছর ধরে। তো সেই সময়ে আসলে তারা একসাথেই বিচরণ করতেন বিভিন্ন জায়গায় এবং মিশুকদাও তো খুব প্রাণোচ্ছল মানুষ ছিলেন এবং উনি শর্ট ফিল্ম ফোরামেরও সদস্য ছিলেন, আসতেন আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এবং আমি একবার তার সাথে একটা সহযোগী হিসেবে কাজও করেছিলাম একটি প্রজেক্টে। তো এইভাবে করে আমাদের সাথে আসলে সবসময় সার্বক্ষণিক একটা যোগাযোগ ছিল। আমরা যেটা জানি যে তারেক মাসুদ এবং মিশুক মনির বাংলাদেশে বিকল্প ধারার যে চলচ্চিত্র এটার সাথে সম্পৃক্ত ছিলেন, এক্ষেত্রে তাদের অবদান সম্পর্কে আমাদের কিছু বলুন। তাদের অবদান আসলে তারাই পায়োনিয়ার, কারণ আপনি জানেন যে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাকালীন সময় থেকে এটি উদ্যোগী নিয়েছিলেন আসলে তারেক মাসুদ, মোর্শেদ ইসলাম, তানভীর মোকাম্মেল এরাই। তো তারা তখন যেটি চিন্তা করেছিলেন যে যেহেতু দেশের প্রচলিত চলচ্চিত্র মাধ্যম ব্যবস্থাটি আসলে পুঁজি নির্ভর, যে আমাদের যে কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে যেহেতু আসলে অশ্লীলতা এবং বিভিন্ন ধরনের এলিমেন্টের ব্যবহার ছিল জাস্ট পুঁজিকে উদ্ধার করার জন্য, তার বিপরীতে আসলে একটি স্ট্রিম তৈরি করার জন্যই আসলে এরা শর্ট ফিল্ম ফোরাম বা বিকল্প ধারা চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়াতে আসেন এবং এটি শুরু করেন এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের জন্ম হয় এবং শর্ট ফিল্ম ফোরাম হয়ে ওঠে আসলে এইসব চলচ্চিত্র নির্মাতাদেরই একটি সংগঠন বা প্ল্যাটফর্ম। তো এভাবে করে আসলে এবং তখন থেকে তারা স্বল্প বাজেটে এবং কম খরচে এবং অল্প কিছু সংখ্যক ইউনিট মেম্বার নিয়ে আসলে 16 মিলিমিটার ক্যামেরা নিয়ে দীর্ঘ সময় ধরে রিসার্চ করে আসলে চলচ্চিত্র নির্মাণ, মানে কিভাবে আসলে প্যারালালি আমাদের ইন্ডাস্ট্রির বাইরেও ছবি বানানো সম্ভব সেটা তারা আসলে করে দেখিয়েছেন আমাদেরকে। আমরা সবশেষ যেটা দেখেছি যে যখন রানওয়ে সিনেমাটা, সেটা নিয়ে তারেক মাসুদ দেশে বিভিন্ন প্রান্তে গিয়েছেন, সিনেমাটা নিয়ে মানুষের কাছে পৌঁছানোর যে একটা বিষয় সেটা উনি করে দেখিয়েছেন। এখন এই বিষয়টা মানে কিভাবে আগাবে উনি যখন আর নেই? আসলে তারেক ভাই সবসময় এটির খুব ঘোরতর প্রবক্তা ছিলেন, যে যেমনি করে উনি চাইতেন যে আসলে নিজস্ব আয়োজনে বিকল্পভাবে ছবি নির্মাণ করতে, যেটি আসলে তার সম্পূর্ণ কর্তৃত্ব থাকতো এবং সহজে কাজটি সম্পাদন করা সম্ভব হতো। টাকা পয়সা হয়তো যেভাবে করে বড় ছবিতে বা আমরা দেখি বাণিজ্যিক ছবিতে যেভাবে লাগে বড় বাজেটের ছবিতে, তার বিপরীতে আসলে কিভাবে কাজ করা যায় সেটির ব্যাপারে উনি সর্বসময় উদ্বিগ্ন থাকতেন। তো
রানওয়ের ব্যাপারেও আমরা এটি দেখি যে রানওয়ে কিন্তু প্রথম ছবি নির্মিত হওয়ার পরে ঢাকাতে উনি রিলিজ না দিয়ে ঢাকার বাইরে বিভিন্ন ফিল্ম সোসাইটি অথবা আঞ্চলিক সংগঠন, বিভিন্ন ধরনের কালচারাল অর্গানাইজেশন, এদের সাথে যৌথভাবে দেখা যাচ্ছে যে সিলেটে, রাজশাহীতে, খুলনাতে এভাবে বিভিন্ন জায়গায় বিকল্পভাবে প্রদর্শন করছেন। এই ওনারই প্রক্রিয়াটার ওনাকে বলা হয় অনেকটা পথ প্রদর্শক। এখন কি অন্যান্য যারা তরুণ নির্মাতা তারা কি এই প্রক্রিয়াটা মেনে চলছে? আমার মনে হয় যে আসলে তরুণ প্রজন্মর চলচ্চিত্র নির্মাতারা একটু মানে দিশাহীনভাবে কাজ করছেন। আমার মনে হয় আরেকটু সংগঠিত হলেই তারা এইভাবে করে নিজেদের ছবি নিয়ে বিভিন্ন জায়গায় দর্শকদের আরও কাছে পৌঁছতে পারবেন এবং এইভাবে করে একদিন যেরকম 80-র দশকে আমরা দেখি যে চলচ্চিত্র সংসদ আন্দোলন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে দর্শক গোষ্ঠী, মধ্যবিত্ত বা বিপুল সংখ্যক দর্শক গোষ্ঠী যারা একসময় হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তারা আবার ফিরে এসেছিলেন ছবির চলচ্চিত্র দেখার জন্য। তো সেটা অবশ্যই আমার মনে হয় যে একটা বড়ভাবে সম্ভব যে যদি এখনকার তরুণ প্রজন্মের চলচ্চিত্র নির্মাতারা যদি এভাবে এগিয়ে আসেন যে বিকল্পভাবে ছবিটি। তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ বলেছেন যে উনি তারেক মাসুদের যেগুলো অসমাপ্ত কাজ সেগুলো উনি এগিয়ে নিয়ে যাবেন, সেগুলো শেষ করবেন। এক্ষেত্রে আপনাদের যেগুলো চলচ্চিত্র সংগঠন আছে সেগুলো কি কোনো আপনাদের পরিকল্পনা আছে, আপনারা কোনোভাবে সাহায্য করতে চান কিনা তাদের? হ্যাঁ, আমরা আসলে একসাথেই কাজ করি। বেসিক্যালি ধরুন যে চলচ্চিত্র নীতিমালা বা অনুদান প্রক্রিয়া বা বিভিন্ন ধরনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান, সরকারি অনুদান প্রচলন করা এবং সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে চলচ্চিত্র শিল্পকে আরও কিভাবে করে মানুষের কাছে পৌঁছানো যায় এবং শিল্পসম্মতভাবে, সেই প্রচেষ্টায় আসলে আমরা সবাই শরিক। সুতরাং ক্যাথরিনও একই পথে কাজ করছেন, আমরা একসাথেই আসলে কাজ করি। সুতরাং আমরা বিশ্বাস করি যে অবশ্যই এটা সম্ভব। ক্যাথরিন নিজেও এটার সাথে সরাসরি যুক্ত এবং আমাদের দেশে যে কোনো চলচ্চিত্র কেন্দ্র নেই বা মানে আসলে একটি প্রাতিষ্ঠানিকভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেই, সেই দিকেই আসলে আমাদের সবার নজর। আমার মনে হয় ক্যাথরিন এই উদ্যোগে আমরা সবাই একসাথেই কাজ করব। আচ্ছা, একটু অপ্রিয় বিষয়টাতে চলে আসি আবারও। তারেক মাসুদ এবং মিশুক মুনিরের দুর্ঘটনা হয়েছিল, তারপরে মিশুক মুনিরের স্ত্রী মঞ্জুলি কাজী বলেছিলেন যে এটা দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। এখনো তিনি সেটা বলছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই প্রসঙ্গে আসলে আমার ঢালিয়াল মামুন, যিনিও অন্যতম একজন যাত্রী ছিলেন ওই মাইক্রোবাসের, তার একটি কথা আমার খুব ভালো লেগেছে। তিনি এক জায়গায় বলছিলেন যে এটি আসলে আমাদের দেশের সার্বিক অব্যবস্থাপনারই একটি চিত্র। কারণ আমাদের সরকার যদি বিভিন্নভাবে উদ্যোগী হন যে কিভাবে সড়ক যানবাহন ব্যবস্থা নিয়ন্ত্রিত হবে, কিভাবে লাইসেন্সিং প্রক্রিয়া নির্ধারিত হবে, অ্যাক্সিডেন্ট তো আসলে অ্যাক্সিডেন্টই, এটা ঘটে যায় এবং ঘটার পরেই আমরা রিয়েলাইজ করি এটা ঘটে গিয়েছে, কিন্তু এছাড়া বাকি যেটুকু থাকে সেটি আসলে অব্যবস্থাপনা। আমার মনে হয় যে এই ব্যাপারটাতেই আমাদের বেশি নজর দেওয়া উচিত। কি করে এটিকে কমিয়ে আনা যায়, যেসব জায়গায় প্রতিবন্ধকতা আছে সেগুলো কিভাবে দূর করা যায়, রাস্তাঘাটের যে অব্যবস্থাপনার ব্যাপারগুলো আছে সেগুলো কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। হ্যাঁ, আমরা দেখেছি যে আমাদের কোনো এক মন্ত্রী হয়তো বলেছেন যে গরু ছাগল দেখে চালাতে পারলেই হয়তো গাড়ির লাইসেন্স ড্রাইভার পেতে পারে। আমার মনে হয় এগুলো সবই আসলে খুবই মানে অদায়িত্বশীল এক ধরনের মন্তব্য। আমার মনে হয় এই ব্যাপারগুলোতে সরকারের আরো নজর দেওয়া উচিত। এটা আসলে ওইভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব। আর অনেকদিন থেকেই নিরাপদ সড়ক চাই একটা আন্দোলন হয়ে আসছে, বেশ অনেকদিন হয়ে গেছে। আপনার শিল্পী সমাজের সম্পৃক্ততা এটাতে কতটুকু? এটা কি যেরকম গতি থাকা উচিত সেরকম গতিতে চলছে? স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে আমি শুরুতেই বলছিলাম যে আসলে আমাদের বিভিন্ন দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন দেখলে দেখা যায় যে আসলে সরকারি পৃষ্ঠপোষকতাটা এ ব্যাপারে। আমি নিরাপদ সড়ক চাই আন্দোলনের কথাটা জিজ্ঞেস করছিলাম। সেক্ষেত্রে শিল্পের উন্নয়ন দেখলে দেখা যায় যে আসলে সরকারি পৃষ্ঠপোষকতাটা এ ব্যাপারে। আমি নিরাপদ সড়ক চাই আন্দোলনের কথাটা জিজ্ঞেস করছিলাম। সেক্ষেত্রে আপনাদের সম্পৃক্ততা কতটুকু? নিরাপদ সড়ক চাইয়ের ব্যাপারে আসলে আমাদের সম্পৃক্ততা আসলে সীমাবদ্ধভাবেই আছে বলতে গেলে, কারণ দেখা যাচ্ছে যে আমরা কোনো মিটিং মিছিলেই এটি নিয়ে কথা বলতে পারছি বা এটি নিয়ে কোনো আলোচনা হলে বা এরকমভাবেই কথা বলা যাচ্ছে, কিন্তু এর বেশি আসলে আমরা খুব বেশি কি করতে পারি, কারণ যেখানে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার দায়িত্ব আসলে সরকারি এবং
মানে সরকারি ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে। তো সেইখানে আসলে ব্যক্তিগত উদ্যোগে বা সাংগঠনিক উদ্যোগে আমরা যতই চেঁচামেচি করি এটাতে আসলে খুব বেশি দূর আগানো যাবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে এটির ব্যাপারে কেন্দ্রীয়ভাবে কিন্তু আমরা যেটা জানি যে শিল্পীদের বিশেষ করে চলচ্চিত্রে কাজ করে বা অন্যান্য শিল্পীদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে, তারা এই সেটা তো ধরনের আমরা কাজে আসলে এগিয়ে আসলে আমাদের সেটার পক্ষ ফল থেকে করার চেষ্টা করছি ধরুন, কিন্তু মানে এটাই আসলে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এগুলো সবই আসলে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার অধীন ব্যাপারগুলো। মানে এইসব ক্ষেত্রে কোনো উন্নয়ন করতে চাইলে বা এই দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে চাইলে এইভাবেই আসলে আমাদের সবাইকে একযোগে, আমরা অবশ্য সেখানে একটা সহায়ক শক্তি হিসেবে অবশ্যই কাজ করতে পারি, সেভাবে আমরা চেষ্টাও করে যাচ্ছি। আপনি জানেন যে অভিনয় শিল্পী থেকে শুরু করে তারেক মাসুদ এবং মিশুক মুনিরের মৃত্যুতে আমরা সারা দেশ যেভাবে শোকাহত হয়ে উঠেছিল এবং যেভাবে করে প্রতিবাদ জানিয়েছিল সেটি এখনো অব্যাহত আছে। এবং বিভিন্ন সংগঠন আমরা দেখি যে শহীদ মিনারে এবং বিভিন্নভাবে পত্রপত্রিকার মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন। তো জনাব রাশিদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। এবার একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। রাজধানী জুড়ে অসহনীয় যানজট, লঞ্চ ও বাস টার্মিনালে ঈদে ঘরে ফেরা মানুষের ভিড়, নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল। স্বাগত আরেকবার সারাদিনে, আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। ঈদে ঘরে ফেরা মানুষের ভিড় শুরু হয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। যাত্রীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্র 170 জন সদস্য দায়িত্ব পালন করবে এই টার্মিনালে। তবে রেল স্টেশনে যাত্রীর চাপ খুব বেশি একটা চোখে পড়েনি। 1 ইঞ্চিও নড়ছে না গাড়ি, অসহনীয় যানজটে থেমে আছে রাজধানী ঢাকা। বাসা থেকে বেরিয়ে লঞ্চ ঘাট পর্যন্ত যেতে সময় লাগছে 4 থেকে 5 ঘন্টা। এরপরও প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঈদে বাড়ি যেতে শুরু করেছে রাজধানী বাসিন্দারা। দক্ষিণাঞ্চলের মানুষ ভিড় করছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঈদের এখনো বাকি বেশ কিছুদিন, তারপরও লম্বা ছুটির জন্য এবার আগেভাগেই অনেকে ছুটছে বাড়ির দিকে। ঈদের উপলক্ষে জাম হবে, যানজটের কারণের জন্য 12 তারিখে টিকিট কেটে 1600 অগ্রিম টিকিট কেটে যেতেছে। তো লঞ্চ তো হবে ডুবে, সেজন্য আর কি আরো লঞ্চ চালু করলে মনে হয় ভালো হবে আর কি। প্রতি ঈদেই লঞ্চ দুর্ঘটনা এবং যাত্রীর নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকে দেশবাসী। এ বিষয়ে ঘাটের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের দেখা না মিললেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথা। মানুষ আসা যাওয়ার সংখ্যা বাইরে যাবে, তখন আমাদের লঞ্চে ওঠা হয়তো একটু কষ্ট হয়ে যাবে। তারপরেও যদি আমরা ওখানে উঠতে পারি, ওঠার জন্য আমরা কন্ট্রোল রুমে যথেষ্ট ফোর্স, স্ট্রাইকিং দিকে ফোর্স আছে, আমরা সঙ্গে সঙ্গে সেটা কোনো লঞ্চে যদি কোনো অভিযোগ আসে আমরা সঙ্গে সঙ্গে যেন ব্যবস্থা নিতে পারি, আমাদের এই ব্যবস্থা নেওয়া আছে। প্রায় 167 বা 170-এর মতো টোটাল জনবল থাকবে, টোটাল গ্যাংওয়ে কন্ট্রোলে। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেল উল্টো চিত্র। অগ্রিম টিকিট শেষ হবার ফলে নেই কোনো কাউন্টারে হুড়োহুড়ি, শুরু হয়নি ট্রেনে ওঠার অস্থির প্রতিযোগিতাও। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে 14 তারিখ থেকে শুরু হবে ভিড়। যাত্রীদের জন্য ঈদের বিশেষ ট্রেন ওই দিন থেকে শুরু করে চলবে ঈদের পরের 7 দিন পর্যন্ত। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটির সঙ্গে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটি আর 15ই আগস্ট জাতীয় শোক দিবস ও শবে কদরের ছুটি। তাই ঈদের আগে লম্বা ছুটি পেয়ে ঘরমুখো মানুষ ঢাকা ছাড়ছেন ধীরে ধীরে। ঈদে বাস ট্রেনে যাত্রা শুরু হবে 14ই আগস্ট। এদিকে সকাল থেকে বৃষ্টি হওয়ায় অনেকেই আজ ঢাকা ছাড়ছেন না, তাই রাজধানীর বাস ও ট্রেনের টার্মিনালে যাত্রীদের খুব বেশি ভিড় ছিল না। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবার থেকে ঈদের ট্রেন চলাচল শুরু হবে। ভিড় এড়াতে অনেকে আগেই চলে যাচ্ছেন। একই অবস্থা বাস টার্মিনালগুলোয়, অতিরিক্ত যাত্রী ভিড় ছিল না। গাবতলী থেকে ছেড়ে যাওয়া অনেক বাসেই সিট খালি ছিল বলে জানিয়েছেন পরিবহন ব্যবসায়ীরা। এবার সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমগুলোর প্রধান শিরোনাম। BDNews24.com এর উল্লেখযোগ্য 3টি শিরোনাম হলো: জিপিএতে মেডিকেলে ভর্তির সিদ্ধান্ত চ্যালেঞ্জ, খাদ্য নিরাপত্তা নিয়ে ইকোনমিস্টের প্রতিবেদন প্রত্যাখ্যান খাদ্যমন্ত্রীর, এবং হাসিনা খালেদার ঈদের শুভেচ্ছা বিনিময়।
বাংলানিউজ24.com এর উল্লেখযোগ্য 3টি শিরোনাম হলো: বাংলাদেশ দুর্নীতি বিরুদ্ধে লড়ছে, বললেন ড্যান মজিনা। নির্দলীয় সরকারের রূপরেখা নিয়ে মওদুদের বক্তব্য নাকচ করলেন ফখরুল। এবং গার্মেন্টস ব্যবসায়ী 14 লাখ টাকা নিয়ে গেল অজ্ঞান পার্টি। প্রথম আলো অনলাইনের উল্লেখযোগ্য 3টি শিরোনাম হচ্ছে: মেডিকেলে ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ, রাজধানীতে হিজবুত তাহরিরের 35 কর্মী গ্রেপ্তার এবং ঢাকায় 15 সেপ্টেম্বর থেকে ভোটার তালিকা হালনাগাদ। এই ছিল আজকে সারাদিনে। ধন্যবাদ সাথে থাকার জন্য।